আজকে রান্না বান্না করবেন না আপনি? আজকে রান্না বান্না করবো না। বৈশাখী কি খবর? ভালো খবর। একটা মেয়ের শুরু হওয়ার আগে কি আপনার বিয়ে দিয়ে দেন? না না না, বিয়ের যুক্ত না হলে বিয়ে দেয় না। এমনি 12 বছরের কালে কাজ কর্ম করিয়ে তুই বিয়ের যুক্ত হবে সেই মাইয়াদের স্বামী করে দেওয়া লাগে। মানে যখন একটা মেয়ের মাসিক শুরু হয়ে যায় ঠিক তখনই আমরা বিয়ে দিয়ে দেন? হ্যাঁ। বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি ইন্দো আর্য পুরনো যাযাবর জনগোষ্ঠী। ঐতিহ্যগতভাবে তারা নৌকায় বসবাস করত। তাদেরকে নদীর মানুষও বলা হতো। বর্তমানে তারা ডাঙায় বসবাস করতে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছে। ইতিহাসবিদদের মতে বেদে সম্প্রদায়ের মূল উৎস ভারতীয় উপমহাদেশের বিভিন্ন যাযাবর জনগোষ্ঠী। এই সম্প্রদায়ের মানুষ সূচনা লগ্ন থেকেই নদীকেন্দ্রিক জীবনযাপন ছিল। তারা নৌকাতেই বসবাস করত। তারা সাধারণত দলবদ্ধ হয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াত। তাদের পূর্বকাল থেকে মূল ব্যবসা ছিল সাপ খেলা দেখানো, তাবিজ কবচ বিক্রি করা, শিঙা লাগানো ইত্যাদি। তারা এখনও এই সকল পেশার উপরই নির্ভরশীল। তারা এই সকল ক্ষুদ্র ব্যবসা করে আজও তাদের জীবন অতিবাহিত করছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ত্রিমোহনী ব্রিজ থেকে। দর্শক, আজ এই ত্রিমোহনী ব্রিজে এসেছি। এই ত্রিমোহনী ব্রিজের পাদদেশে একদল বেদে এসেছে, যেখানে তারা কিছুদিন অবস্থান করবে। তারা এই এলাকায় বিভিন্ন ভ্রাম্যমাণ চিকিৎসা করে অর্থ উপার্জন করবে, কারণ বেদে সম্প্রদায়ের এই ক্ষুদ্র ব্যবসা যুগের পর যুগ ধরে এভাবেই চলে আসছে। শত শত বছরের পুরনো এই বেদে সম্প্রদায়ের জীবন বৈচিত্র্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। বাবা, আপনি কি রান্না করছেন আজকে? টাকি মাছ। সবাই আজকে টাকি মাছ রান্না করছেন কেন বাবা? সবাই মিলে কিনছেন এখান থেকে? শত শত বছর পূর্বে বেদে সম্প্রদায়ের আবির্ভাব ঘটে এই বাংলার জমিনে। তখন থেকে এই বেদে সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করতে অভ্যস্ত। তৎকালীন সময়ে বেদে সম্প্রদায়ের মানুষেরা নৌকায় বসবাস করত। এখনও এই সম্প্রদায়ের মানুষের নৌকায় বসবাস করার অনেক নজির রয়েছে, কিন্তু বেশিরভাগ বেদে সম্প্রদায়ের মানুষ কিছুদিন পূর্বে ডাঙায় বসবাস করতে অভ্যস্ত হয়েছে। এই বেদে সম্প্রদায়ের মানুষ পূর্বকাল থেকেই একত্রে বসবাস করতে অভ্যস্ত। বাংলাদেশে এরকম 8 লক্ষ বেদে সম্প্রদায়ের মানুষ রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্থায়ী বসতি করেছে। এই বহরের মানুষজন এসেছে মুন্সিগঞ্জের লোহগঞ্জ থানা থেকে। সেখানে রয়েছে তাদের স্থায়ী বসতি। ছোটবেলা থেকেই বেদে নারীরা সাংসারিক কাজে অভ্যস্ত হয়ে ওঠে। ঘর সংসার গুছিয়ে রাখা, পরিবারের সদস্যদের দেখাশোনা করা, দৈনন্দিন কাজকর্ম সহযোগিতা করা তাদের জীবনের একটি স্বাভাবিক অংশ। অল্প বয়স থেকেই তারা পরিশ্রম, দায়িত্ববোধ এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠে। সীমিত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা নিজেদের বসতঘর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো রাখে। ছোটবেলায় বিয়ে হোক যে আপনি কথা বলেন, কোনো বাবা মা চায় না? কেন চায় না? আমরা জায়গায় জায়গায় থাকি না, তার জন্য। সব জায়গার মানুষ তো এক না, এই জন্য বড় মেয়েকে নিয়ে ঘুরতে পারেন না, ভয় লাগে, এই জন্য বিয়ে দিয়ে দেন না। বাল্য বিবাহের কারণ খুঁজতে গিয়ে বেদে কন্যার কাছ থেকে জানতে পারলাম, ছোটবেলায় যে সকল বেদে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় এর উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে উপযুক্ত মেয়েদেরকে তারা সঙ্গে করে নিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানোটা খুব রিস্কি মনে করেন। তাই ছোটোবেলায় বেদে মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়ে থাকে।
আজকে কি রান্না করছেন বোন? লাবড়া নিরামিষ। নিরামিষ রান্না করছেন। মাছ কিনেন নাই আজকে আপনি? সবাই তো মাছ কিনছে। ভালো না তার জন্য। ওর শরীর ভালো না জন্য মাছ কিনেন নাই। আপনার মেয়ে, আপনার কজন মেয়ে? একটা বাচ্চা। ওর বয়স কত হয়েছে? 3 বছর। 3 বছর। মা ভাত খাচ্ছ তুমি? হাতে খেতে পারো? তো পারি। নাম কি ওর? আজমিনা। আজমিনু। বাচ্চাকে পড়াশোনা করাবেন? না, আল্লাহ যেতে করাতে দেয় তো করাবো। আল্লাহ তো বলছে পড়াশোনা করার জন্য, আপনি করাবেন, ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে। বেদে বোন ভাইয়ের পা ধুয়ে দিচ্ছে। এটা আসলে মানে মানে কজন স্বামীর ভাগ্যে জুটে এটা, যে স্ত্রী হচ্ছে এরকম সেবা যত্ন করে। এটা আসলে মানে এই সম্প্রদায়ের নারীরা স্বামীর প্রতি কতটা আজ্ঞাবহ তা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে বোন নিজে যে আপনার পা ধুয়ে দিচ্ছে, ভাই আপনাদের দেখে মনে হয় যে দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ আমরা আপনারা। সবচেয়ে সুখী মানুষই আমরা। আমাদের মতো এত সুখ কারণ নাই, নিজের কাজ করি নিজে খাই, পরের কাজ করি না। এটা টাকি মাছের কি ঝুরি রান্না করতেছেন? হ্যাঁ হ্যাঁ, টাকি মাছ ঘেটা হইল। ভেতা করতেছেন? হাড়ি ঘেটা। ঘাড়ি ভেতা? হাড়ি ঘেটা বলে। ঘাড়ি গেতা। দর্শক, টাকি মাছ ঘাড়ি গেতা করছে, মানে আমরা যেটাকে টাকি মাছের ঝুরি বলি সেটা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর ওনাদের ভাষায় এটাকে বলে টাকি মাছের ঘাড়ি গেতা। হাড়ি ঘেটা। বেদে সম্প্রদায়ের মানুষেরা নৌকায় থাকা অবস্থায় খাওয়ার জন্য এবং রান্নার কাজে নদীর পানি ব্যবহার করত। আপনাদের যারা ছিল তারা কিন্তু নদীর পানি রান্না বান্না সহ খাওয়া দাওয়া সহ যা কিছু সবই করতো। নৌকা থাকুক না, সেখন খাইছে। এখন আর তো খান না, এখন তো 30-40 বছর ধরে নৌকাই তো দেখি না, আর খা দেখি না। আমি কি আপনার নৌকায় ছিলেন কখনো? মানে আপনার জন্মের পরে আপনি উপরে? আমার জন্ম হয়েছে আপনি, আমি এখনো রয়েছি আপনার মরবো। মানে আপনার বাবা মা কি নৌকায় ছিল এরকম? আমার বাবা মা ছিল, আমার দাদা দাদিরা ছিল, সবাই ছিল। মানে আপনার বাবা মা পর্যন্তই নৌকায় ছিল, এরপরে আর নৌকা ঠেকানো হয়নি। আপা, এই যে এই বাক্সর মাঝে কি আছে? ও, হান্ডি বাতিল রাখার জন্য বাক্স বানাইছেন? ও, চুলা পাতিল এগুলো রাখার জন্য। বড় ছেলেরা পড়তে আসে, আমাদের মারতে চায়। মারতে চায়? কিন্তু তুমি তো বড় ছেলের সাথে পড়বা কেন? তুমি ছোট ছেলে, তোমার সমাবেশে যারা তাদের সাথে পড়াশোনা করবা। এই যে হেডা তোমার কি পড়তে ইচ্ছা করে? তোমার কি ইচ্ছা করে? মক্তবে পড়তাম, বড় বড় ছেলেরাও যে পড়ে, হুজুর না থাকলে মারে। কিন্তু তুমি কি স্কুলে পড়তে ইচ্ছা করে না? তোমার মক্তবে তো পড়ছো, স্কুলে পড়তে ইচ্ছা করে না? তুমি কি পড়াশোনা করবা? পড়াশোনা করবা ইচ্ছা আছে? তুমি পড়াশোনা করো। বেদে সম্প্রদায়ের শুধুমাত্র 5% শিশু বিদ্যালয়মুখী হয়ে থাকে, আর বাকি 95% শিশু বাবা মার সাথে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এভাবেই ঘুরে বেড়ায়। দর্শক, এই যে টাকি মাছ রান্না করছে, অনেকগুলো টাকি মাছ। এগুলো কি নদীর? এই নদীর? কেউ রান্না করছে টাকি মাছের ঘাড়ি গেতা, কেউ বা টাকি মাছের ঝুরি। সকলেই বিকাল থেকে রান্নার কাজে ব্যস্ত সময় পার করছে। এই বোনকেও প্রশ্ন করেছিলাম, কেন বেদে কন্যাদেরকে অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়ে থাকে। উনি আমার এই প্রশ্নের জবাবে যা উত্তর দিয়েছে তাই তুলে ধরছি আপনাদের সামনে। এই বোনকে আমি প্রশ্ন করেছিলাম যে এই বোনেরও 2টি সন্তান হয়েছে, 2টি মেয়ে আছে, যে এই 2টি মেয়েকে কত বছর বয়সে বিয়ে দিবে। উনি এই প্রশ্নের উত্তর আমাকে দিয়েছে, ওনার মেয়েরও যদি 12 বছর বয়স হয় বিয়ে দিয়ে দিবে। কিন্তু 12 বছর বয়সে একটা মেয়ে কিভাবে সংসার করবে, কিভাবে সংসার গোছাবে? সে কি সংসারে কোনো কিছু আদৌ বুঝবে? বা যদি বুঝেও থাকে তাহলে কি তার কি সেই পারিপার্শ্বিক যোগ্যতা হয়ে ওঠে? আমাদের মধ্যে একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় কেন? আমাদের মধ্যে তো প্রেম ভালোবাসা করে না। ও মাথা বিয়ের উঠার সাথেই দিয়ে দেয় আর ভালোবাসার করতে পারে।
মা তোমরা একটু যদি ওদিকে যাও, আমি তোমার আম্মুর সাথে দুটো কথা বলবো, একটু ওদিকে যাও মা। মা যাও। দর্শক আমি আমারই বোন বলবো, তাদেরকে আমি হচ্ছে বোনের মতো দেখি। কারণ হচ্ছে বোন আপনি তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ের মেন্স শুরু হয় 12 বছর বয়সে, 12 বছর তো শুরু হয় না, অন্তত 14 বছর বয়সে শুরু হয়, ঠিক না? একটা মেয়ের মেন্স শুরু হওয়ার আগে কি আপনার বিয়ে দিয়ে দেন? না না না, বিয়ের রূপ না হলে বিয়ে দেয় না। এমনি 12 বছরের কালে কাজ কর্ম করিয়ে তুই বিয়ের যুক্ত হবে সেই মাইয়াদের স্বামী করে দেওয়া লাগে। মানে যখন একটা মেয়ের মাসিক শুরু হয়ে যায় ঠিক তখনই আমরা বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ মানে এটা হচ্ছে আপনাদের রীতি, হচ্ছে এটা মূল মন্ত্র হচ্ছে এটা, যেদিন থেকে একটা মেয়ের মাসিক শুরু হবে সেদিন থেকে হচ্ছে আপনারা ওই মেয়েকে বিয়ে দিয়ে চিন্তা ভাবনা করবেন। দর্শক আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে বলবো, যখন একটা বাচ্চা হৃষ্টপুষ্ট থাকে, সে যদি মানে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে পরে, এরকম অনেক বাচ্চা আছে যাদের মেন্স শুরু হয়ে যায়। এখন যদি সেই সব বাচ্চাদেরকে বিয়ের পিড়িতে বসায় দেয়, তারা এই বিয়ে করে স্বামীর সংসার করে কি তৃপ্তি পাবে, আর কি বা তাদের জীবন লাইফটা কিভাবে গড়বে, তাদের কি কি সমস্যা হবে একবার উপলব্ধি করতে পেরেছেন? এই কিভাবে তাদেরকে এটা আমি বোঝাবো, তাদের মাঝে কিভাবে সেটা প্রতিস্থাপন করব যে একটা মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই কেবল বিয়ে দেওয়া উচিত। আমি সব চেষ্টা করছি, এবং আপনাদেরকেও হচ্ছে এই ভাই বোনদেরকে বোঝাতে হবে যাতে তারা বোঝে, বিয়ে দিক যাই কিছু করুক, একটা মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যেন বিয়ে দেয়। আমাদের মধ্যে ছোটবেলা বিয়ে হবে, ছোটবেলা যদি বাচ্চা কাচ্চা হয় আমাদের মধ্যে চিন্তা লাগে কম লাগে। দর্শক এটার উত্তর কি দিব বলেন? আসলে কিন্তু এটা বাস্তব, বেদে সম্পদের হচ্ছে বোনদের মাদের হচ্ছে সিজারের ব্যবস্থাটা খুবই কম লাগে, তারা সহজেই সিজারে যায় না, তাদের বেশিরভাগ বাচ্চা নর্মাল ডেলিভারি হয়। কিন্তু এখন কি আমি স্বাস্থ্য ব্যবস্থাকে এটার জন্য দায়ী করতে পারি? আমি শামসুল হুদা সুমন আজ এসেছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নান্দিয়া সাগর ত্রিমোহনী ব্রিজের নিচে সুতিয়া নদীর তীরে। আজ তাদের জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করেছি। এই ছোট ছোট বাচ্চা বলেন, বেদে কন্যা, বেদে মায়েদের সাথে, বেদে বোনদের সাথে আমি কথা বলেছি, তাদের জীবন সম্বন্ধে, তাদের ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করেছি, স্বাস্থ্য বিষয়ক কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগবে, তাই সকলকে অনুরোধ করছি আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। বাবা তুমি কি খাচ্ছ দেখি? খাচ্ছি। দেখি কিভাবে খাচ্ছ ভাত। ওয়াও, একদম ডিজাইন করে ফেলছো না? কি দিয়ে ভাত খাবা বাবা? মাছ দিয়ে। মাছ দিয়ে ভাত খাবা? মাছের কি রান্না করতে পারো? ঝুলি রান্না করছে তো, সব ঝুলি দিয়ে সে ভাত খাবে। দুপুরে খাবার এখন খাচ্ছ? রাতে আর খাবা না বাবা? রাতে আর খাবা না, শুয়ে পড়বা? তোমরা কখন ঘুমাও? হয়তো সন্ধ্যার আজানের পরে। সন্ধ্যা আজানের পরেই ঘুমিয়ে পড়ো? সব নিয়ে গেছে গা? কি কি নিছে? 50 কেজি চাউল নিছে, আর আম ছিল, আম নিয়ে গেছে। মানে কাঁচা আম ছিল সেটাও নিয়ে গেছে। টাকা পয়সা নিছে কোনো? 500 টাকা নিছে। কার? ওই বৈশাখের 500 টাকা নিছে। 500 টাকাও নিছে, 50 কেজি চালও নিছে, এবং খারাপ ব্যবহার করছে, মারামারি করছে। এটা কোন এলাকায় করছে? এটা বর্মির ব্রিজের ওপারে, সিংহশ্রী। সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে বলে রাখি, এই যে বেদে বোনেরা, তারাই হচ্ছে গ্রামে গিয়েছিল তাদের ব্যবসা পরিচালনা করতে। তখন গাজীপুর জেলার কাপাসী উপজেলার সিংহশ্রী গ্রামে একটি দুর্ঘটনা ঘটে। সেখানে যে হিজড়া সম্প্রদায়ের যারা আছে, তাদেরকে আটকে তাদের যে উঠানো চাউল এবং 500 টাকা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং তাদেরকে মারধর করে। দর্শক আপনাদেরকে বলে রাখি, গাজীপুর জেলার কাপাসী উপজেলা যারা আছেন, এই বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা না হয়, এবং এই যারা এই সমস্যাগুলো করেছে তাদেরকে কি করা উচিত আপনারা এই ব্যবস্থা নেবেন। দর্শক আমি আবারও যাচ্ছি আমাদের সেই বোনের এখানে। বোনটা কি রান্না বান্না করেছে কিনা জিজ্ঞেস করে দেখি।
এই যে আপা, তাহলে কি খাবেন আপনি? ভাত খাবে ভাত রাঁধতে তা এই যে এটা কে রান্না? এটা তো ও রান্না করছে। ওই একটা নেই ওরাই তো আমার মাই এটা কি হয় আপনার? মাইয়া থাকা অবস্থায় দিব। এই বহরের সর্দার রমজান ভাই, ওনার কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে তাদের স্থায়ী বসত ভিটায় যাওয়া যায়। আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব তাদের বসত ভিটায় গিয়ে তাদের জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্য। সে আবদুল্লাহপুর থেকে একদম ডাইরেক্ট গাড়ি বসুমতি 150 করে টাকা নেয়, একদম আমাদের ওই খানবাড়ি স্ট্যান্ড পদ্মা সেতু। খানবাড়ি ওইখানে নামলে ওখান থেকে 20 টাকা করে আমাদের একদম বাড়ি। অটো 20 টাকা করে কি বলতে হবে? গোয়ালনিমান্ডা বাজার। গলিমান্ডা বাজার। এই বাজারে গেলে কি আপনাদের পাওয়া যাবে? ওই বাজারে যাওয়ার সাথে মনে করেন দেখবেন যে আমাদের লোকই সব ওই বাজার ভর্তি। যে যেখানে আছে একটা আমাদের সব একখানে সেই টাইমে যদি যান মানে কুরবানির ঈদে। হ্যাঁ, মনে হয় না কুরবানিতে আমাদের আর নেবে না। এর জন্য আমি গেছিলাম বাড়িতে, মাতবরদের সঙ্গে কথাবার্তা বললাম। কুরবানি যে নির্বাচন আসতেছে চেয়ারম্যান মেম্বরই, ওইটা নিয়ে আমাদের লোকের সব কুরবানিতে আপনি বাড়িতে যাবেন না? না। যে যেখানে আছে সবার একটা আনন্দ উৎসব মনে করেন কুরবানিতে আগে হতো। এখন এই ডেটটা মনে করেন ওই মাতব্বররা, আমাদের দেশে 7 জন মাতব্বর, এরা বলছে এখন তোমরা যদি বাড়ি আসো তো নির্বাচনে আবার আসতে সমস্যা হবে। এখন না এসে একচুয়ালি নির্বাচনে আসবেন, ওইটা আমি বিয়ার শাদী আনন্দ ফুর্তি একদম মনে করেন 2 মাস ভরা হবে। নির্বাচনের সময় হবে, তাহলে এবার ঈদে আপনাদের আনন্দ ফুর্তি হচ্ছে না? এবার হবে মনে করেন মেঘনাঘাট। মেঘনা ঘাটে হবে এবার। মেঘনাঘাট, গোপালদি, তারপর গরিপুর ভরে যাবে। মেঘনাই হবে মনে করেন 2-4 হাজার লোক। মেঘনা ঘাটে হবে। হয়, মেঘনাটাই হয় বেশি। ওই নদীর পাড়ে মেঘনার ব্রিজে দাঁড়ালেই মনে করেন দেখবেন যে একদম মনে করেন 1 মাইল দিয়ে যে মাঠটা, ওই মাঠ ভর্তি খালি তাম্বু দেখবেন। আচ্ছা, মেঘনা ঘাটে যেখানে আপনারা থাকেন, তাহলে ওখানে আপনার থাকতে কোনো টাকা দেওয়া লাগে? না, ওখানে মাঝে মাঝে লোক আমাদের এখনো ভরে গেছে গাইছে। এখনো আছে? এখনো ভরে গেছে, এখনো প্রায় 5-7টা বহর গেছে। এটা হচ্ছে আমাদের এই বহরের সর্দার এই ভাই। ওনার সাথে আজকে এই বেদে সম্পদের জীবন সম্বন্ধে জানবো, এবং তাদের যে উনি যেহেতু সর্দার, তারপরে হচ্ছে ওনার উপরেও তো সর্দার আছে, কে কি সর্দার আছে, কে কোন লেভেলে আছে, এগুলো আপনাদেরকে আজকে আপনাদের সামনে জানার চেষ্টা করবো, আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভাই, আপনি তো এই বহরের সর্দার। হয়, বহরের সর্দার। আচ্ছা, তো আপনাদের মাঝে তো এরকম আছে কি যে আপনাদের এলাকায় কোনো সর্দার আছে? হ্যাঁ, আমাদের এলাকায় মনে করেন 7 জন মাতব্বর আছে। 7 জন মাতাব্বর আছে, 7 জন সর্দার আছে। হ্যাঁ। এখন এই 7 জন মাতাব্বরে যা বলবে আপনারা কি তাই করবেন? হ্যাঁ, আমরা তাই করা লাগে। তাই করতে হবে। যদি মন করেন যে কেউ যদি না মানে, তখন তার কি হবে? যে না মানবে সবাই মিলে তার জরিমানা হবে। হ্যাঁ, মনে করেন তারা লিয়া লাগবেই। ওই আমাদের যে 7 জন যে মাতবর, মনে করেন যারে যেটা বলবে হ্যাঁ, তার সেটা শোনা লাগবে, এতে কোনো মিস নাই। ওই মাতাব্বরে যা বলবে তাই শুনতে হবে। শুনতে হবে। তাহলে আপনাদের এখানে এই 7 জন ছাড়া আর কতজন সর্দার আছে? এমনি সর্দার আছে পরে 100। 100। আর মেন হইলো 7 জন। মেন 7 জন। মেন 7 জন। এই 7 জনের কি কি নাম বলতে পারেন? 7 জনের নাম, হ্যাঁ, মনে করেন মাসুম মাতবর আচ্ছা আছে, মনে করেন সৌদ মাতবর আছে, নুরুল হক মাতবর আছে, আচ্ছা মজলু মাতবর, আচ্ছা তারপর আছে পান্না মাতবর আছে, আচ্ছা নজরুল মাতবর। আচ্ছা এই মনে করেন 7 জন মাতবর আমাদের, যত আমাদের বেদের সম্পর্কের লোক আছে। আচ্ছা আচ্ছা, মেন হইলে 7 জন। 7 জন। আচ্ছা, এই 7 জন যে মাতবর, ওনারা কি হচ্ছে মানে বংশ পরম্পরায় মাতবর হয়েছে, না এইভাবে ঘুরে ফিরে পরে যে মাতবর হয়েছে? না, ওরা বংশ থেকে একদম গোড়া থেকে বাপ দাদা খেলে কুই যাইছে। আচ্ছা, বংশ পরম্পরায় মাতবর হয়েছে, মানে হচ্ছে মেন যে মাতবর ছিল বা হচ্ছে সর্দার ছিল, ওই সর্দারের ছেলে, এরপরে নাতি, এভাবেই হচ্ছে মাতবর হয়েছে। এইভাবেই মাতবর। আচ্ছা, এই সর্দারের যে মাতবর, আমরা তো টিভি সিনেমায় দেখি অনেক সময় যে সর্দারের যে হচ্ছে পদ, সেই পদ নেওয়ার জন্য অনেক সময় মারামারি হয়, হানাহানি হয়, এরকম কি কোনো কিছু হয়? হ্যাঁ, এরকম হয়। আবার সর্দার মাতবরটা বুঝে 7 মাতবরে বসে ওটা সমাধান করে দেয়। তো মূলত 7 মাতবর হচ্ছে ওনাদের বাবারাও মাতবর ছিল। ওনার বাবারা ছিল, দাদারা ছিল। আমার যে চাচা সেও মাতব্বর। এখন বর্তমানে আমার দাদা ছিল মাতবর, মারা যাওয়ার পর আমার চাচা মাতবরি করে। এখন নুরুল হক মাতবর। আপনার আপন চাচা? আপন চাচা। তো মানে হচ্ছে
মূলত কি হচ্ছে এই 7টা গোত্র, এই মাতবর যে 7টা গোত্রের 7জন মাতবর, হয় তাই তো এরকম? হয়। মনে করেন আমাদের একটা পান আছে, মনে করেন 7টা মাতবরের আওতার মনে করেন লোকগুলো। আচ্ছা আচ্ছা। ওই যখন একটা কোনো কিছু লাগবে 7জন একখানে বসে ফোন দেবে, যে যেখানে আছে হ্যাঁ। সব মনে করেন চলে যাবে। একসাথে চলে যাবে? হ্যাঁ, একসাথে একদম। ওই ভারতও বিনও লাগাত লোক আছে, ওরা আমাদের লোক ভারতেও আছে। ভারতেও আছে? ওই মাতবররা যদি বলে এই মুহূর্তে তো আপনাদের বাড়ি আসা লাগবে, আচ্ছা। আমাদের সাথে সাথে আমাদের রওনা করবে। মানে দেরি করার কোনো সুযোগ নাই? না। দর্শক, বেদে সম্প্রদায়ের এই যে একটি বিষয়, এটা হয়তো বা আপনাদের জানা ছিল না, আমারও জানা ছিল না। তো বর্তমানে হচ্ছে এই যে বিক্রমপুরে যে হচ্ছে তাদের বসতি স্থাপন, মূল বসতি ঢাকা বিক্রমপুরে, সেখানে তাদের 7জন মাতাব্বর রয়েছেন। এই 7জন মাতাব্বরের হচ্ছে মর্জির উপর নির্ভর করে থাকা, তাদের হচ্ছে সকল কিছু নির্ভর করে তাদের ডিসিশনই চূড়ান্ত ডিসিশন। তারা যে ডিসিশন তাদের উপর বলবে, তারা তা মানতে বাধ্য। তার কারণ তারা এটা বংশ পরম্পরায় এভাবেই তাদের জীবন দেখে আসছে এবং করে আসছে। দর্শক, বেদে সম্পদের জীবনের ইতিহাস আসলে একদিনে তুলে ধরা সম্ভব নয়। এটা হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। সেই পুরনো ইতিহাস একদিনে কোনোভাবেই তুলে ধরা সম্ভব নয়। তাই আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। দর্শক, বেদে সম্প্রদায় সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। দর্শক, আজকে এই বেদে সম্প্রদায়ের জীবন চিত্র তুলে ধরছি আমি, শামসুল সুমন। দর্শক, তাহলে আর বিদায় নিব, এই বিদায় মুহূর্তে আমি চলে এসেছি। দর্শক, এই যে হচ্ছে সর্দার, এই সর্দারের ঘর হচ্ছে এটা। এই যে তাঁবুতে, পরিবারের তাঁবুতে উনি বসতি স্থাপন করেছে। এরকম অনেকগুলো ঘর রয়েছে এখানে। এখানে সর্দার কতগুলো ঘর রয়েছে? এখানে আছে যেখানে যেখানে আমাদের লোকগুলো ঘাঁটি হয়, হ্যাঁ, সবখানে আপনারা ঘরগুলো আগে আমার বাড়িতে নিয়ে যাবো। একবার নিয়ে যদি আপনারা চিনিয়ে দিই, আচ্ছা আচ্ছা, সবসময় ইনশাল্লাহ আমি যেতে পারবো। দর্শক, এই যে সর্দার ভাই, ওনার সাথে তো আমার একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে। তো ওনার সাথে কিন্তু আমার সম্পর্ক এই প্রথম দেখা, এই প্রথম দেখাতেই হচ্ছে ইনশাল্লাহ নামে যে দেখা হয়েছে, ইনশাল্লাহ নামে এখন সব সময় সম্পর্ক থেকে যাবে। এখন নাম্বারও পাইছে, হ্যাঁ, এখন মনে করেন কোনো আর সমস্যা নেই। আর আমি যেখানে থাকবো, মনে করেন মেঘনা থাকি আর গোপালদি থাকি, আপনি যাবেন, আপনার যদি আমি সবখানে আমাদের লোকজন আছে, সবখানে আপনাদের ঘর। দর্শক, আমি হচ্ছে ওনাদের যে হচ্ছে মূল সর্দার 7জন, এই 7জন সর্দারের সাথে দেখা করব। তার সাথে আমি এই ছোটো ছোটো বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ে কথা বলবো এবং বাচ্চাদের পড়াশোনা বিষয়ে কথা বলবো। আমি সেই পর্যন্ত যেতে চাই এবং এই বেদে বহরের ছোটো ছোটো বাচ্চাদের, কোমলবতী বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা করা দরকার আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো। বাকিটা আপনাদেরও অনেকটা ইচ্ছা এবং ইচ্ছার উপর নির্ভর করানোর কিছুই। কারণ হচ্ছে তাদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই তাহলে অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে, একার দ্বারা সম্ভব না। দর্শক, তাদের ইচ্ছা আছে আমি এই ভাইকে নিয়ে মেঘনায় যাব এবং তাদের যে মূল বসতি স্থাপন সেখানেও যাব। দর্শক, আমি এই সম্প্রদায়ের একদম গোড়া থেকে শেষ পর্যন্ত একবারে আমি সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। মানে প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো নতুন কিছু থাকবে, এটুকু আপনারা আশা করতে পারেন। দর্শক, আজকের ভিডিওটি দেখেন, উপভোগ করেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।